রবীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বর্ষা দিনের কাব্য শুরু করছি। বেলা তখন ৩টে। ওয়েলিংটন স্কোয়ারের উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে রঘুনাথ ট্রামের জন্য অপেক্ষা করছে। ৪:৩০ সময় ভবানীপুরে এক বন্ধুর গৃহে চা পানের নিমন্ত্রণ। পথে অন্য একটা কাজ সেরে যথা সময়ে সেখানে উপস্থিত হতে হবে। ভাদ্র মাস। বর্ষাটা এবছর পেছন দিকেই প্রবল হয়ে নেমেছে। বাড়ি থেকে বার হবার পূর্বেই পূব দিকের আকাশে জল ভরা ঘন মেঘ দেখা দিয়েছিল। অবিলম্বে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে রঘুনাথের মা জোর করে রঘুনাথের হাতে একটি ছাতা দিয়েছিলেন। ছাতা নিতে সে যথেষ্ট আপত্তি করেছিল, কিন্তু জননীর অনুরোধ শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেনি। তাই কি ছোটখাটো ছাতা? ২৬ ইঞ্চি তো বটেই, হয়তো ২৮ ইঞ্চি তাও হতে পারে। মেঘ এবং ছাতাকে মনে মনে অভিসম্পাত দিতে দিতে রঘুনাথ ওয়েলিংটনের মোড়ে এসে উপস্থিত হলো। ক্ষণকাল পরে অদূরে একটা ট্রাম দেখা দিল, শ্যামবাজার থেকে আসছে। কিন্তু ট্রাম স্টপে থামবার কিছু পূর্বেই চড়চড় করে বৃষ্টি এসে পড়ল। অগত্যা রঘুনাথকে ছাতা খুলতে হলো। উহ, কি ঢাউস ছাতা! ৪ জন লোককে আশ্রয় দিতে পারে, এত বড়। ট্রাম যখন রঘুনাথের সামনে এসে দাঁড়ালো তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। পথে রঘুনাথ ভিন্ন দ্বিতীয় কোনো আরোহী ছিল না। ছাতা বন্ধ করে ট্রামে উঠতে গেলে জামাকাপড় একেবারে ভিজে যাবে। তাই সে স্থির করলো ফুটবোর্ডে উঠে দাঁড়িয়ে তারপর ছাতা বন্ধ করবে। ট্রামের প্রবেশদ্বারের সম্মুখে উপস্থিত হয়ে কিন্তু সে ট্রামে উঠতে পারল না। ঠিক তার সম্মুখে ১৮-১৯ বছরের একটি তরুণী মেয়ে বাঁ হাতে ৪-৫খানা বই নিয়ে টপ করে ট্রাম থেকে নেমে পড়ে তার ছাতার তলায় ঢুকে পড়ল। মানে অগ্রসর হবার অসুবিধার জন্যই হোক অথবা আত্মরক্ষার অবুঝ প্রবৃত্তিবশতই হোক, একেবারে সোজা রঘুনাথের ছাতার মধ্যে ঢুকে পড়ল। এই অপ্রত্যাশিত এবং আকস্মিক পরিণতির জন্য রঘুনাথ একেবারেই প্রস্তুত ছিল না। কি করা উচিত হঠাৎ স্থির করতে না পেরে মেয়েটির ডান হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে সে তাড়াতাড়ি বাইরে এসে নির্বিকল্পতার সঙ্গে ভিজতে লাগলো। ছাতা হাতে নিয়ে চকিত হয়ে মেয়েটি বলল, এ কি? পাশ থেকে মুখ নিচু করে মেয়েটির প্রতি তাকিয়ে দেখে রঘুনাথ বলল, ছাতা নিশ্চয়ই। না, তা বলছি না। যা বলছেন ফুটপাতে উঠে বলুন, মোটর আসছে। হর্ন দিতে দিতে সবেগে একটা বৃহৎ ট্যাক্সি একেবারে নিকটে এসে পড়েছিল। ঘটনা বিহ্বলতাবশত উভয়েই সময় মতো তেমন খেয়াল করেনি। তাছাড়া মেয়েটির মনোযোগের বোধহয় ১৬ আনাই বৃষ্টি রঘুনাথ এবং রঘুনাথের সুবৃহৎ ছাতার মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছিল। সজোরে মেয়েটির বাম বাহু চেপে ধরে হিড় হিড় করে রঘুনাথ তাকে ফুটপাথে টেনে আনলে এবং পর মুহূর্তেই জল ছিটোতে ছিটোতে সেই বৃহৎ মোটরখানা হুশ করে বেরিয়ে গেল। রঘুনাথ বললে, মাফ করবেন, অমন করে আপনাকে টেনে আনা ভিন্ন উপায় ছিল না।" এই কথার উত্তরে মেয়েটির মুখ দিয়ে ভদ্রতার কোনো বাণী নির্গত হলো না। মাপ করবার মতো কোনো অপরাধ হয়নি সে কথা সে বলল না, ধন্যবাদ তো জানালোই না। কাঁদো কাঁদো স্বরে বিরক্ত মুখে বলল, মাগো, কি বিপদেই পড়লুম। আপত্তিব্যঞ্জক ভঙ্গিতে রঘুনাথ বলল, পড়লুম বলছেন কেন? বলা উচিত ছিল পড়েছিলাম, বিপদ তো কেটে গেল। সত্যি মোটরটা একটা মস্ত বড় বিপদের মতো প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছিল। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে উৎকণ্ঠিত হয়ে বলল, কিন্তু আমাকে বিপদ মনে করছেন না তো আপনি? মেয়েটি মনে করছে না সে কথা ইঙ্গিতেও ব্যক্ত না করে ব্যগ্রভাবে রাস্তার দুদিকে নিরীক্ষণ করতে লাগলো। রঘুনাথ জিজ্ঞাসা করল, অমন করে কি দেখছেন? "উম, উম, খালি রিকশো।" বৃষ্টির সময় খালি রিকশো সহজে পাবেন না। তার সে কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটি বলল, "ট্রাম তো চলে গেল, আপনি গেলেন না কেন?"
রঘুনাথ বলল, আপনি নাবার সঙ্গে সঙ্গেই তো কন্ডাক্টর ঘন্টা বাজিয়ে ট্রাম ছেড়ে দিল। আর যেরকম অবলীলায় আপনি আমার ছাতার মধ্যে ঢুকে পড়লেন, তাতে হয়তো মনে করেছিল আমি আপনার জন্যই ছাতা নিয়ে অপেক্ষা করছিলাম। মেয়েটি কোনো মতেই অস্বীকার করতে পারল না যে যেভাবে ঘটনাটা ঘটেছিল তাতে ওরকম মনে করা কন্ডাক্টরের পক্ষে অসমীচীন নয়। কিন্তু অন্য দিক দিয়ে আপত্তি করতে সে ছাড়ল না। বলল, গাড়ির দরজার সামনে অত বড় ছাতা খুলে দাঁড়িয়ে থাকলে না ঢুকে আমি কি করি? তারপর টপ করে আপনি ছাতাটা আমার হাতে দিয়ে দিলেন। ঈষৎ বিরক্তিব্যঞ্জক উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আচ্ছা, কেন ছাতাটা আমায় দিয়ে দিলেন বলুন তো? চিন্তিত মুখে রঘুনাথ বলল, আ বোধহয় আপনি নিয়ে নেবেন মনে করে। রঘুনাথের উত্তর শুনে মেয়েটি চুপ করে গেল। এই কৈফিয়তের কোনো প্রতিবাদ সহসা সে খুঁজে পেল না। কারণ নিয়ে যে সে নিয়েছে তার প্রমাণ তার নিজের হাতেই রয়েছে। মনে মনে বলল, ভাবনা চিন্তার সময় না দিয়ে অমন করে হাতে ধরিয়ে দিলে না নিয়ে কি যে করা যায় জানি না বাবা। মেয়েটির কৃতজ্ঞতা বর্জিত অকোমল ভাব উপলব্ধি করে মনে মনে পুলকিতই হয়ে রঘুনাথ বলল, দেখুন, আমি জীবনে কোনোদিন ছাতা ব্যবহার করিনি। আজ প্রথম ব্যবহার করি, ভারী বিপদে পড়ে গেছি। ছাতা না থাকলে আমি পথ থেকে ভিজতে ভিজতে ট্রামে উঠতাম, আর আপনিও পথে নেমে ভিজতে ভিজতে বাড়ি যেতেন। সে দেখছি একরকম ভালোই হতো। এই হতভাগ্য ছাতার জন্য আমার সঙ্গে আপনি জড়িয়ে একটা বিশ্রী গোলযোগ হয়ে গেছে। এ তো ঠিক যা তো গেল, অথচ পেটও ভরল না। তীক্ষ্ণ তীব্র কণ্ঠে মেয়েটি বলল, তার মানে? তার মানে নিজেও ভিজলাম, আপনাকেও বিরক্ত করলাম। বলে রঘুনাথ হেসে উঠল। এই ব্যাখ্যায় কতকটা শান্ত হয়ে মেয়েটি আর কিছু বলল না। শুধু ক্ষণিকের জন্য অপাঙ্গে রঘুনাথের প্রতি একবার দৃষ্টিপাত করে চোখ ফিরিয়ে নিল। শ্যামবাজারের দিক থেকে আর একটি ট্রাম দেখা দিয়েছিল। মেয়েটি বলল, ওই যে ট্রাম আসছে, এই নিন আপনার ছাতা। বলে ছাতাটা রঘুনাথের দিকে এগিয়ে ধরল। মেয়েটির দিকে ছাতাটা ঠেলে দিয়ে রঘুনাথ বলল, দেখুন, মিছিমিছি ছেলে মানুষই করবেন না। আমি ছাতা নিলে কার কি উপকার হবে বলুন তো? আমি তো ভিজে গিয়েইছি। তারপরে আপনিও ভিজে যাবেন, বই খাতাগুলোও নষ্ট হবে। এই ভিজে কাপড়ে আমার এখন ভবানীপুরে গিয়েও কোনো লাভ হবে না। তার চেয়ে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে যাই। যেরকম চেপে বৃষ্টি এলো তাতে এখনই রাস্তায় খুব জল জমে যাবে। অবশেষে জুতো হাতে করে পথ চলতে হবে। মেয়েটি বলল, ওই যে একটা রিক্সা আসছে, দাঁড়ান দেখি খালি কিনা। রঘুনাথ বলল, খালি নয় নিশ্চয়ই, রিক্সায় তো পর্দা ফেলা রয়েছে। হুম, বৃষ্টির সময় খালি রিক্সায় তো পর্দা ফেলে রাখে। কথাটা সত্যি। সুতরাং রিক্সাটা কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হলো। কিন্তু কাছে এলে দেখা গেল সেটা খালি নয়, লোক আছে। রঘুনাথ বলল, দেখলেন তো, লোক রয়েছে। এখন ১০-১২ খানা রিক্সা পরপর গেল, দেখলেন তো কোনোটাই খালি নয়। আপনি ভয় পাবেন না, অসংকোচে আমার সঙ্গে চলুন। আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব যে রিক্সাওয়ালার চেয়ে আমি মন্দ লোক নই। রঘুনাথের এ কথায় মেয়েটি ব্যস্ত হয়ে উঠে বলল, না না, আপনি এসব কথা বলছেন কেন? এখান থেকে আমার বাড়ি মাত্র ৫-৭ মিনিটের পথ। আপনি কেন আর কষ্ট করবেন? আসল কথা, একজন অপরিচিত যুবকের সঙ্গে তার ছাতা মাথায় দিয়ে বাড়ি যাওয়াটা মেয়েটার একেবারেই মনঃপূত হচ্ছিল না। রঘুনাথ বলল, আহ, কষ্ট আর আনন্দের হিসেব না হয় আমরা নিজেরা বাড়ি পৌঁছে ঠিক করব। আপাতত কোন দিকে আপনার বাড়ি সেটা বলুন তো? পশ্চিম দিকে হস্ত প্রসারিত করে মেয়েটি বললে, ওই নতুন রাস্তা দিয়ে খানিকটা গিয়ে ডান হাতে একটা গলির মধ্যে। হুম, আসুন, ঠিক আমার পেছন পেছনে আসুন। বলে রঘুনাথ ফুটপাথ থেকে রাস্তায় নেমে পড়ল। মেয়েটিও চলল। একটি অপরিচিতা সুন্দরী তরুণীকে নিজের ছাতা দিয়ে নিজে ভিজতে ভিজতে চলা, বর্ষা দিনের এই অনাস্বাদিত পূর্ব কাব্য সংঘটন রঘুনাথের মনে এক বিচিত্র আনন্দের সঞ্চার করছিল।
অপর দিকের ফুটপাথে উঠে দ্রুত গতিশীল ট্রাম, বাস ও মোটরের আশঙ্কা থেকে নিশ্চিন্ত হয়ে সে বলল, পথের ওদিক পর্যন্ত এই ছাতাটার উপর একটা বিশ্রী রকম বিরক্তিতে মন বিষিয়েছিল। এখন কিন্তু মনে হচ্ছে ছাতাটা এনে ভালোই হলো, উপকারে লাগলো। রঘুনাথের সঙ্গে খানিকটা চলে মেয়েটির একটু সাহস হয়েছিল। বলল, হুম, উপকারে তো লাগলো আমার। সেই জন্যই তো বলছি এনে ভালো হয়েছে। এক মুহূর্ত চুপ করে থেকে মেয়েটি বলল, এইরকম ভিজতে ভিজতে আপনি পুরোটা যাবেন? প্রশস্ত ফুটপাত, বৃষ্টির জন্য জনবিরল। একটু পেছিয়ে এসে মেয়েটির পাশাপাশি হয়ে রঘুনাথ বলল, উপায় কি বলুন? আমাদের দুজনের তো এক ছাতার মধ্যে স্থান হতে পারে না। বলে হো হো করে হেসে উঠল। মেয়েটি এবারে সত্যি সত্যি একটু অপ্রতিভ হলো। এই কথার পর ছাতার মধ্যে রঘুনাথকে আহ্বান না করলে তার উক্তিকে প্রমাণ করাই হয়। মেয়েটির বিমূঢ় অবস্থা বুঝতে পেরে রঘুনাথ তাড়াতাড়ি অন্য প্রসঙ্গের অবতারণা করল। বুক পকেট থেকে একটা রেশমের মানিব্যাগ বের করে বলল, আপনি বরং আপাতত এই ভিজে মানিব্যাগটা আপনার হাতে রাখুন। ছাতা যখন নেব তখন এটাও নিয়ে নেব। মানিব্যাগটা ভিজে তত ক্ষতি হয়নি, কিন্তু ভেতরের কাগজের টাকাগুলো বেশি ভিজে গেলে ক্ষতি হবে। বলে ব্যাগটা মেয়েটির দিকে প্রসারিত করল। অনিচ্ছা সত্ত্বেও তাকে ব্যাগটা নিতে হলো, কারণ এই যৎসামান্য উপকারটুকু করবার বিরুদ্ধে আপত্তি করবার মতো তেমন গুরুতর কোনো যুক্তি দেখানো হঠাৎ গেল না। চলতে চলতে রঘুনাথ বলল, আপনি কি পড়েন জিজ্ঞেস করতে পারি? মেয়েটি বললে, আইএসসি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। ও, কোন কলেজ? মেয়েটি কলেজের নামও বলল। কলেজের নাম শোনবার পর মেয়েটির নাম জানতে রঘুনাথের আগ্রহ হলো। বলল, "আ, কিছু যদি মনে না করেন আপনার নামটা জিজ্ঞেস করি?" রঘুনাথের এই অসঙ্গত কৌতূহলের জন্য মেয়েটা মনে মনে বিরক্ত হয়ে উঠেছিল। না হয় তুমি জোর করে খানিকটা উপকারই করছো, তাই বলে এমন করে সেটা 16 আনা পুষিয়ে নেওয়া নিতান্তই রুচিবিরুদ্ধ। তবুও প্রশ্নটা তত বেশি অবৈধ নয় বলে বলল, আমার নাম বসুধা। হুম? বসুধা? বসুধা কি? বিরক্ত হয়ে মেয়েটি বলল, বসুধা মুখোপাধ্যায়। এক মুহূর্ত নিঃশব্দে থেকে কতকটা যেন নিজ মনেই রঘুনাথ বলতে লাগলো, বসুধা, বসুধা মুখোপাধ্যায়, ভারী মিষ্টি নাম। যেমন চেহারা মিষ্টি তেমনি নামও মিষ্টি, যেমন নাম মিষ্টি তেমনি চেহারা মিষ্টি। ওদিকে পাশে চলতে চলতে রঘুনাথের ধৃষ্টতা দেখে ক্রোধে ও অপমানে বসুধা লাল হয়ে উঠেছিল। কি বলে রঘুনাথকে তিরস্কৃত করবে তা ঠিক করতে পারছিল না বলেই সে বোধহয় চুপ করে দাঁড়িয়ে পড়েছিল। চলতে চলতে ওদিকে একসময় দাঁড়িয়ে পড়ে বসুধার প্রতি দৃষ্টিপাত করে স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ বলল, বসুধা। মুখোমুখি দাঁড়িয়ে কঠোর সুরে বসুধা বলল, কি বলছেন? তেমনই স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ বলল, তোমার যদি আপত্তি না থাকে বসুধা, তাহলে আমি কিন্তু 16 আনা রাজি আছি। কিসে রাজি আছেন? তোমাকে বিয়ে করতে। বসুধার দুই চক্ষু ক্রোধে কুঞ্চিত হয়ে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, এই রকম অপমান করবার জন্যই তাহলে আপনি আমাকে সদর রাস্তা থেকে নির্জন রাস্তায় টেনে এনেছেন? সে কথার কোনো উত্তর না দিয়ে প্রসন্ন মুখে রঘুনাথ বলল, কি সুন্দর তুমি বসুধা, তুমি অপূর্ব। ঘৃণাতিক্ত কণ্ঠে বসুধা বলল, ছি ছি, আপনার লজ্জা করে না? রিকশাওয়ালাদের সঙ্গে আপনি তুলনা করছিলেন, কিন্তু রিকশাওয়ালারা না আপনার চেয়ে ঢের ভদ্র। কোনো রিকশাওয়ালাই আপনার মতো বাজে কথা বয় না।
বসুধার তীব্র তিরস্কার শুনে রঘুনাথ মৃদু মৃদু হাসতে লাগলো। বলল, তুমি ভুল করছো বসুধা। রিকশাওয়ালারা তো আর রঘুনাথ নয়। কিসের তাগিদে তারা এমন অদ্ভুত কথা বলবে বলো? তোমাকে বসুধা মুখোপাধ্যায় বলে জানতে পারলে তারা কি আমার মতো এরকম বিস্ময়ে আনন্দে পাগল হয়ে ওঠে? কখনোই ওঠে না। বসুধা মুখোপাধ্যায় না হয়ে তুমি যদি কোনো এক উর্মিলা চাটুর্যে কিংবা প্রমীলা গাঙ্গুলি হতে, তাহলে দেখতে আমি রিকশাওয়ালাদের চেয়ে কত বেশি ভদ্র হতাম। রঘুনাথের কথা শুনে প্রচণ্ড কৌতূহলে বসুধা রঘুনাথের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল। বসুধার বিস্ময়াহত মুখের নির্বাক প্রশ্ন নির্ভুলভাবে পাঠ করে রঘুনাথ সহাস্য মুখে বলল, হ্যাঁ, সত্যি তাই। আমি রঘুনাথ মারুজ্জে। না দেখে না শুনে তোমাকে অবহেলা করবার অপরাধে অপরাধী। কিন্তু আগে তো আমি তোমাকে সত্যিই দেখিনি। কিন্তু কার সাধ্য সেসব কথা শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে? দেখা গেল বসুধা ছাতা মাথায় করে পেছন ফিরে পার্শ্ববর্তী ক্ষুদ্র এক পার্কের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বসুধা, বসু। বসুধা নিস্তব্ধ। আসলে এই বসুধার পিতামাতা রঘুনাথের হাতে বসুধাকে সমর্পণ করবার জন্য সুদীর্ঘকাল কথাবার্তা বলছেন। রঘুনাথের বিধবা মায়েরও এ বিবাহে সম্পূর্ণ ইচ্ছে আছে, কিন্তু রঘুনাথের ধনুর্ভঙ্গপণ বিলেত থেকে লেখাপড়া শেষ না করে এসে বিবাহ করবে না। তাই এ পর্যন্ত বসুধাকে দেখবার সকল প্রকার অনুরোধ উপরোধ সে অতিক্রম করে এসেছে। যে সম্পদ নিজের ভাণ্ডারে সংগ্রহ করবার কোনো সংকল্প নেই, তাকে যাচাই করবার জন্য উপস্থিত হওয়া একেবারে অর্থহীন। আজ কিন্তু প্রকৃতির এবং দৈব শক্তির ষড়যন্ত্রে বৃষ্টিধারার মধ্যে তাদের দেখা, এক ছাতার তলায় তাদের সংযোগ। রঘুনাথ ধনকুবের স্বর্গীয় হরনাথ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। বিশ্ববিদ্যালয়ের সে দীপ্তিমান ছাত্র। গণিত শাস্ত্রে রেকর্ড মার্ক অধিকার করে এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের মুখে মুখে তার নাম। বিবাহ প্রস্তাবের পর থেকে বসুধা মনে প্রাণে সেই নাম জপ করে। ঠিক জপ করার কথা জানা না থাকলেও বসুধাও যে আগ্রহের সঙ্গে তাকে কামনা করে, সে কথা রঘুনাথ বসুধার আত্মীয়বর্গের আগ্রহের প্রবলতা হতে সহজেই অনুমান করত। সুতরাং পরিচয় পাওয়ার পূর্বে অজানা অচেনা তরুণীকে অবলম্বন করে যে নিষ্কাম এবং নিঃস্বত্ব কাব্যটুকু জন্মিয়েছিল, পরিচয় পাবার পর আর তা সেরকম রইল না। বৃষ্টি অল্প একটু কমে এসেছিল। পেছন দিক থেকে রঘুনাথ বলল, আগে কে জানতো বসুদা এমন অদ্ভুতভাবে দেখা দিয়ে শুধু আমার ছাতার মধ্যেই নয়, একেবারে সোজা আমার প্রাণের মধ্যে তুমি ঢুকে আসবে? এই কথারও কোনো উত্তর না দিয়ে বসুধা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আকস্মিক বিস্ময় এবং সংকোচজনিত বসুধার এই জড়তা দূরীভূত করার জন্য রঘুনাথের মনে এক দুষ্ট বুদ্ধির উদয় হল। কণ্ঠের স্বর যথাসম্ভব গম্ভীর করে সে বলল, এমনভাবে তোমার দাঁড়িয়ে থাকা ভালো হচ্ছে না বসুধা। পথে হয়তো তেমন লোক নেই, কিন্তু জানলায় জানলায় উৎসুক চোখেরও তো অভাব নেই। তারা নিশ্চয় মনে করছে আমি তোমার কাছে এমন একটা প্রস্তাব করেছি যার জন্য তুমি আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছ। কি সর্বনাশ! চকিতে বসুধা সম্মুখের বাড়িগুলোর ওপর একবার তড়িৎ দৃষ্টি বলিয়ে ক্ষিপ্র গতিতে গৃহাভিমুখে অগ্রসর হলো। পেছনে চলতে চলতে রঘুনাথ ডাকল, বসুধা। বসুধা দাঁড়ালো না, শুধু গতি ঈষৎ মন্দ করে একবার পিছন ফিরে তাকিয়ে দেখল। রঘুনাথ বলল, ও রকম করে তুমি আমার সামনে সামনে ছুটে চললে লোকে আমাকে দুর্বৃত্ত বলে সন্দেহ করবে। তুমি যে আমার পরম আত্মীয় সে কথা কেউ বিশ্বাস করবে না। দাঁড়াও। বসুধা দাঁড়ালো।
মুহূর্তের মধ্যে বসুধার পাশে উপস্থিত হয়ে রঘুনাথ বলল, আস্তে চলো বসুধা, তোমাদের বাড়ির তো এই ১.৫ হাত পথ শেষ হয়ে এলো। তার উপরে ছুটোছুটি করে আজকের এই বর্ষা দিনের অপূর্ব কাব্যটুকুর খুব অল্প আয়ু আরো অল্প করে দিও না লক্ষ্মীটি। আস্তে আস্তে চলো। বসুধা ধীরে ধীরে রঘুনাথের পাশে পাশে চলতে লাগলো। রঘুনাথ বলল, বাড়ি গিয়ে তোমার মাকে আজ বলো বসুধা। রঘুনাথ বলেছে বসুধাকে গৃহলক্ষ্মী না করে কোনো সরস্বতীর কৃপা লাভের লোভে সে গৃহত্যাগ করবে না। অপাঙ্গে বসুধা রঘুনাথের দিকে একবার তাকিয়ে দেখল। সেই দৃষ্টির মধ্যে এখন আর পূর্বের কটুতা নেই, এখন সেখানে লজ্জা এবং হর্ষের অপরূপ জড়াজড়ি। সহাস্য মুখে রঘুনাথ বলল, এবার তো বসু তোমার ছাতার মধ্যে আমাকে আশ্রয় দিতে পারো। ইতস্তত তাকিয়ে দেখে আহ্বান সূচক অল্প একটু মাথা নেড়ে মৃদু স্বরে আরক্ত মুখে বসুধা বলল, আসুন। রঘুনাথ হাসতে লাগলো। ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না না, তার আর কাজ নেই। তোমার মন ভিজেছে এই যথেষ্ট, তোমার কাপড় ভেজাতে চাই না। তারপর এক মুহূর্ত অপেক্ষা করে বলতে লাগলো, দুঃখ নেই বসুদা, ভবিষ্যতে এই ছাতার তলায় আমরা বহুবার এরকম করে চলব। আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এসে যখন বৃষ্টি পড়তে আরম্ভ করবে, তখন মাঝে মাঝে আমরা দুজনে এই ছাতার নিচে পাশাপাশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ব। এই ছাতা আমাদের জন্য খুব দরকারি বসুদা। আমাদের মিলনের প্রতীক এই ছাতাকে আমরা যত্নে রাখব। পর মুহূর্তেই সহসা দাঁড়িয়ে পড়ে রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বসুধা বলল, এইটা আমাদের গলি। কিন্তু গলির প্রবেশ পথে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে এমন জল জমেছিল যে বসুধার পক্ষে সেটা ডিঙিয়ে যাওয়া অসম্ভব। তার মধ্যে দিয়েই চলে গলির মধ্যে খানিকটা অগ্রসর হয়ে বাঁ দিকে বসুধাদের বাড়ি। সদর দরজার সম্মুখে উপস্থিত হয়ে ২ ধাপ সিঁড়ির উপরে উঠে বসুধা রঘুনাথের দিকে ফিরে দাঁড়ালো। তারপর ছাতাটা রঘুনাথের হাতে দিয়ে সলজ্জ মুখে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বলল, ক্ষমা করব কেন? অন্য কোনো লোকের সঙ্গে তোমার বিয়ে স্থির হয়ে গেছে নাকি? মাথা নাড়া দিয়ে বসুধা বলল, সে কথা বলছি না। আপনাকে আজ যেসব বলেছি কথা, তার জন্য ক্ষমা চাইছি। বসুধার কথা শুনে রঘুনাথের মুখে হাসি ফুটে উঠল। বলল, হুম, এখন কি তাহলে রিক্সাওয়ালাদের চেয়ে আমাকে কিছুটা ভদ্র বলে মনে হচ্ছে? আমাকে ক্ষমা করুন। বসুধার কণ্ঠস্বরে সুগভীর অনুতাপের করুণতা। রঘুনাথ বলল, না না বসুধা, তোমাকে ক্ষমা করবার কোনো কথাই উঠতে পারে না। যেসব কথাকে তুমি অন্যায় কথা বলছো, সেই সব কথাই আমার সারা জীবন মনে থাকবে। সেই কথা শুনেই তো তোমাকে আমার অদ্ভুত মেয়ে মনে হয়েছিল। এখন অনুতাপ হচ্ছে, কেন অত শীঘ্র নিজের পরিচয় দিলাম, কেন আরো কিছুক্ষণ তোমার কাছ থেকে লাঞ্ছনা ভোগ করলাম না। তরুণ প্রেমের এই অপরূপ প্রাণঢালা সোহাগ ভাষণ বসুধার হৃদয়কে এক অপূর্ব সঙ্গীতে উদ্বেল করে তুলল। কিন্তু মুখ ফুটে সে কথা ভাষায় প্রকাশ করা যায় না। সে শুধু বলল, "উম, আমার একটা কথা আছে।" কি? বলো। এ- এখানে আপনার পরিচয় এখন দেবেন না? বিস্মিত কণ্ঠে রঘুনাথ বলল, হ্যাঁ, পরিচয় দেব না? কোনো দিনও না? না না, আজ দেবেন না, এখন দেবেন না। সহাস্য মুখে রঘুনাথ বলল, এখন তো এখান থেকেই চলে যাচ্ছি, তাই আজকের ভয় তোমার নেই, কিন্তু কাল সকালে মাকে নিয়ে তোমাদের দরবারে হাজির হব। তুমি তো এখনো স্পষ্ট করে তোমার সম্মতি জানাওনি বসুধা। কি বলো, কাল আসবো তো?
আরক্ত মৃদু স্বরে বসুধা বলল, আসবেন। তারপর পিছন ফিরে দরজায় ২-৪ বার ধাক্কা দিল। ভিতরে নিকটেই একজন চাকর কাজ করছিল, তাড়াতাড়ি এসে দৌড় খুলল। আচ্ছা, এবার তাহলে চললাম বলে রঘুনাথ দ্রুত পদে প্রস্থান করল। এক মুহূর্ত নিঃশব্দে রঘুনাথের দিকে চেয়ে দাঁড়িয়ে থেকে কৃতজ্ঞ মনের সমস্ত মাধুরী দিয়ে মনে মনে রঘুনাথকে বন্দিত করে পুলকিত চিত্তে বসুধা গৃহাভ্যন্তরে প্রবেশ করে দৌড় লাগিয়ে দিল। গৃহে প্রবেশ করে বাঁ দিকে দোতলায় উঠবার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে বসুধার জননী সত্যবতী নেমে আসছিলেন। বসুধাকে দেখতে পেয়ে বললেন, হ্যাঁ রে, দৌড় লাগিয়ে দিলি, সে ছেলেটি কই? ঈষৎ বিমূঢ়ভাবে বসুধা বলল, হুম, কে? সত্যবতী বললেন, হা, ওপর থেকে জানলা দিয়ে দেখলাম একটা ছেলে নিজের ছাতা তোকে দিয়ে ভিজতে ভিজতে তোর পাশে পাশে আসছিল, তার কথাই বলছি। বসুধা বললে, "উম, সে বাড়ি চলে গেল।" কে সে? কোথায় তার দেখা পেলি? যুগ্ম প্রশ্ন। প্রথমটির উত্তর সে এখন দেবে না। বসুধা একেবারে দ্বিতীয়টির উত্তর দিয়ে বলল, "উম, ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে।" সত্যবতী বললেন, আহা, অনেক দূর থেকে এসেছিল তো। হ্যাঁ রে, ভিজে কাপড়ে ফিরে না গিয়ে কাপড় চোপড় বদলে একটু চাটা খেয়ে গেলে ভালো হতো। চিনিস নাকি তুই তাকে? কঠিন প্রশ্ন। চিনি না বললে মিথ্যে ভাষণ হয়। চিনি বললে পরবর্তী প্রশ্ন কঠিনতর মূর্তিতে দেখা দেয়। কি উত্তর দেবে বসুধা বিহ্বল হয়ে তাই ভাবছে, এমন সময় দৈব অনুকূল বলে মনে হলো। সদর দরজায় অকস্মাৎ করাঘাত শোনা গেল। প্রভাব ও সত্যবতী বললেন, ওই দেখ, সুধীর বোধহয় কলেজ থেকে এলো, দোর খুলে দে তো বসু। সুধীর বসুধার দাদা। সত্যবতীর কথা শুনে বসুধা উল্লসিত হলো। সুধীর যদি হয় তো তার হাতে জননীকে সমর্পণ করে একেবারে এক ছুটে নিজের ঘরে গিয়ে আশ্রয় নেওয়া যাবে। তারপর পরদিন সকাল পর্যন্ত কোনো রকমে গা ঢাকা দিয়ে সময় কাটিয়ে দেওয়া। অবশেষে জননীকে সঙ্গে নিয়ে রঘুনাথ যখন উপস্থিত হবে, তখন অপরিমেয় বিস্ময় এবং আনন্দের মধ্যে সকল সমস্যার সমাধান। দোর খুলে দিয়ে কিন্তু বসুধা সচকিতে 2 পা পিছিয়ে এলো। সুধীর তো নয়ই, সত্যবতীর কঠিন প্রশ্ন অপেক্ষাও কঠিনতর বস্তু, অর্থাৎ স্বয়ং রঘুনাথ দরজার সম্মুখে দাঁড়িয়ে। নিজের অন্তরের সমস্ত লজ্জা, আনন্দ আর বিমূঢ়তাকে পাশে ঠেলে তার মুখে হাসি এসে দেখা দিল। ওদিকে বসুধার পেছনে সত্যবতীকে দেখতে পেয়ে রঘুনাথ সাবধান হয়ে গেল। বসুধার দিকে হাত বাড়িয়ে সহাস্য মুখে বলল, আমার মানিব্যাগটা। কি সর্বনাশ! রঘুনাথকে বিদায় দেবার সময় বসুধা অন্যমনস্ক হয়ে মানিব্যাগের কথা একেবারেই ভুলে গিয়েছিল। আরক্ত মুখে হাত বাড়িয়ে মানিব্যাগটা রঘুনাথকে ফেরত দিল। সত্যবতী কাছেই এসে দাঁড়িয়েছিলেন। কন্যার দিকে তাকিয়ে সবিস্ময় বললেন, ওনার মানিব্যাগ তোর কাছে কেমন করে এলো? বসুধা কিছু বলার পূর্বেই এই প্রশ্নের উত্তর দিল রঘুনাথ। বলল, আগে কাপড়ের ব্যাগ, ভেতরে কাগজের টাকা। ভিজে নষ্ট হওয়ার ভয়ে ওনার কাছে ছাতার তলায় রাখতে দিয়েছিলাম। বসুধার দিকে চেয়ে সত্যবতী বললেন, কি মেয়ে রে তুই! ছাতা তো নিয়েই ছিলি, তার উপর মানিব্যাগটা ফেরত না দিয়ে ভিজে কাপড়েই ছেড়ে দিচ্ছিলি। বসুধার দিকে দৃষ্টিপাত করে রঘুনাথ জিজ্ঞাসা করল, মা নিশ্চয়ই? বসুধা বলল, হ্যাঁ। দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করে রঘুনাথ সত্যবতীর পায়ের ধুলো গ্রহণ করল। রঘুনাথের আকৃতি এবং আচরণ দেখে সত্যবতী মনে মনে প্রসন্ন হয়েছিলেন। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, চিরজীবী হও। তারপর বললেন, এসো, ভেতরে এসো, ভিজে কাপড় বদলে চা খেয়ে তারপর যাবে। প্রসন্ন মুখে রঘুনাথ বলল, না মা, আজ যাই, কাল সকালে আবার আসবো। তবে কাল একা আসবো না,
মাকে সঙ্গে নিয়ে আসবো বলে বসুদার দিকে তাকিয়ে একটু হাসল। বিস্মিত হয়ে সত্যবতী বললেন, সে তো খুবই সুখের কথা, কিন্তু তোমার মাকে নিয়ে আসবে কেন বলো তো বাবা? রঘুনাথ বলল, সে কথা এখন বললে বসুদার সঙ্গে চুক্তি ভাঙার অপরাধ হবে। পরে আপনি বসুদার কাছে সব শুনবেন। বসুধাকে দেখতে গিয়ে সত্যবতী দেখলেন বসুধা ভেতরে চলে যাচ্ছে। একবার মনে করলেন ডেকে কথাটা জিজ্ঞাসা করেন, কিন্তু সম্ভবত বসুধাও এখন কিছু বলতে স্বীকৃত হবে না ভেবে রঘুনাথকে বললেন, তুমি বসুধাকে আগের থেকে জানো? রঘুনাথ বললে, হুম, জানি। কতদিন থেকে? একটু চিন্তা করে রঘুনাথ বলল, উম, প্রায় ৮-৯ মাস থেকে। আজ বসুদা তোমার কাছে গিয়েছিল? ব্যগ্র কণ্ঠে রঘুনাথ বললে, না না, বসুদা আমার কাছে কোনোদিনই যায়নি। আজ ওই কলেজ থেকে ফেরবার সময় বসুদা যখন ওয়ালিংটনের মোড়ে ট্রাম থেকে নামছিল, তখন সেই ট্রামে উঠবার জন্য আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ভয়ানক জোরে বৃষ্টি এলো বলে বসুধাকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছি বলে রঘুনাথ পুনরায় বিদায় প্রার্থনা করল। এরম একটা দুর্ভেদ্য সমস্যার মধ্যে রঘুনাথকে সহসা ছেড়ে দিতে সত্যবতীর মন চাইল না। তাছাড়া ভিজে কাপড় ছেড়ে চা খেয়ে যাবার জন্য অনুরোধ তো আগেই করেছিলেন। বললেন, "আহ, না না, সে হবে না, শোনো, এমন ভিজে কাপড়ে আমি তোমাকে যেতে দেব না।" রঘুনাথ আরও খানিকটা আপত্তি করলে, কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। ভজুয়া চাকরকে ডেকে সত্যবতী নিচেকার বাথরুমে ধোয়া ধুতি জামা গেঞ্জি দিয়ে রঘুনাথকে সেখানে নিয়ে যাওয়ার কথা বললেন। তারপর রঘুনাথ বাথরুমে প্রবেশ করলে কন্যার সন্ধানে দোতলায় উপস্থিত হয়ে দেখলেন বসুধাও দোতলার বাথরুমে গেছে। কন্যা যে তাঁরই হাত থেকে অব্যাহতি লাভার জন্য বাথরুমে আশ্রয় নিয়েছে, এ কথা বুঝতে তাঁর বিলম্ব হলো না। নিচে এসে দক্ষিণ দিকের বারান্দায় চায়ের টেবিলের সামনে বসে সত্যবতী চিন্তা করতে লাগলেন। ওদিকে মিনিট ১৫-২০ পরে চান করে জামাকাপড় ছেড়ে রঘুনাথ বাথরুম থেকে বেরোলো। তারপর ভজুয়ার সঙ্গে দক্ষিণ দিকের বারান্দায় এসে বসল। ভজুয়া চলে গেলে সত্যবতী রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? বসুধার কাছে দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করে রঘুনাথ বলল, আমার নাম আমার নাম রামচন্দ্র, রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ও, তুমি কি করো, পড়ো? আগে পড়ি। কি পড়ো? আগে ল পড়ি। মিনতিপূর্ণ কণ্ঠে সত্যবতী বললেন, আহ, লক্ষ্মী বাবা, শোনো, তোমার মাকে কাল সকালে কেন নিয়ে আসবে সে কথা আমাকে খুলে বলো, আমার ইচ্ছে হচ্ছে জানতে। এক মুহূর্ত চিন্তা করে রঘুনাথ বলল, আহ, আপনার কথা আমি অমান্য করতে পারলাম না, কিন্তু দেখুন, আমি যে এ কথা আপনাকে বলেছি সে কথা বসুধাকে অন্তত আজকে বলবেন না। আহ, আচ্ছা, বলবো না, তুমি বলো। রঘুনাথ বলল, আগে মাকে নিয়ে আসবো বসুধার সঙ্গে আমার বিয়ের দিন স্থির করে যাবার জন্য। প্রচণ্ড বিস্ময়ে সত্যবতী বললেন, বিয়ে স্থির করতে, না বিয়ের দিন স্থির করতে? রঘুনাথ বলল, আগে দিন স্থির করতে। অবশ্য আপনাদের যদি মত থাকে তাহলে। হ্যাঁ, তোমাদের মত আছে, তোমার মত আছে, তোমার মায়ের আগে আছে, আহ, বসুধার? সত্যবতীর প্রশ্ন শুনে রঘুনাথ হেসে ফেলল। বলল, মা, আপনি দেখছি বসুধার কাছে আমাকে অপ্রতিভ না করে ছাড়বেন না। হ্যাঁ, বসুধার মত আছে। সত্যবতী জিজ্ঞাসা করলেন, "আ, কবে তোমাকে সে তার মত জানিয়েছে?" আগে আজই একটু আগে।
একটা কাঠের ট্রে করে ভজুয়া চা ও খাবার নিয়ে উপস্থিত হলো। সত্যবতী বলল, ভজুয়া, দিদিমণি কোথায়? ভজুয়া বলল, দিদিমণি তো ওই ঘরে রয়েছেন, বলে পাশের ঘরটা দেখিয়ে দিল। সবিস্ময়ে সত্যবতী বললেন, হ্যাঁ, ওই ঘরে রয়েছে, খুব মেয়ে যা হোক। তারপর বসুদা, বসুদা বলে নিজেই উচ্চ কণ্ঠে ডাকতে লাগলেন। বসুদা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলো। সত্যবতী বললেন, কি মেয়ে রে তুই, এখানে বস, এই রামচন্দ্রকে চাটা খাওয়া। রঘুনাথের সঙ্গে বসুধার চকিত দৃষ্টি বিনিময় হলো। রঘুনাথের মুখে ফুটে উঠল কৌতুকের মৃদু হাসি, আর বসুধার মুখে সবিস্ময় পুলক। কাছের একটা চেয়ারে বসে মৃদু কণ্ঠে বসুধা বলল, আমি চা করে দেব? স্মিত মুখে বসুধার দিকে তাকিয়ে রঘুনাথ বলল, বেশ তো, দাও। চিনি মেশাবার সময় ভজুয়াকে ডাকবার জন্য সত্যবতী অল্প একটু দূরে উঠে গিয়েছিলেন। রঘুনাথের দিকে তাকিয়ে বসুধা জিজ্ঞেস করল, ক চামচ চিনি দেব? সহাস্য মুখে রঘুনাথ মৃদু কণ্ঠে বলল, 1 চামচ না দিলেও মিষ্টি লাগবে। রঘুনাথের কথা শুনে বসুধার মুখ আরক্ত হয়ে উঠল। চায়ের সঙ্গে 2 চামচ চিনি মিশিয়ে রঘুনাথের দিকে চায়ের পেয়ালা এগিয়ে দিল। ফিরে এসে চেয়ারে বসে সত্যবতী বললেন, তোমরা ক ভাই বোন রামচন্দ্র? আগে আমার ভাই নেই, বোন আছে 3টি। পরিচয় গ্রহণের প্রসঙ্গ আরও কিছুক্ষণ চলবার পর সদর দরজায় আবার করাঘাতের শব্দ শোনা গেল। ভজুয়া কাছেই ছিল, বলল, দাদাবাবু বোধহয় কলেজ থেকে এলেন, বলে দোর খুলে দিতে গেল। কিন্তু ক্ষণকাল পরে দাদাবাবুর পরিবর্তে দেখা দিলেন বসুধার পিতা দীননাথ। কাছে এসে রঘুনাথের প্রতি সাগ্রহ এবং সবিস্ময় দৃষ্টিপাত করে দীননাথ বললেন, এ কি রঘুনাথ না? সত্যবতী ঘাড় নেড়ে বললেন, না না, ও রঘুনাথ নয়, ও রামচন্দ্র। দীননাথ ঘাড় নেড়ে বললেন, নিশ্চয়ই ও রঘুনাথ, রামচন্দ্র নয়। বলে রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বললেন, তুমি রঘুনাথ না? বিনীত কণ্ঠে রঘুনাথ বললে, আগে হ্যাঁ, আমি রঘুনাথ। সবিস্ময়ে সত্যবতী বললেন, কোন রঘুনাথ? দীননাথ বললেন, যে রঘুনাথের সঙ্গে মেয়ের বিয়ের কথা হচ্ছে সেই রঘুনাথ। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে প্রবল আগ্রহে সত্যবতী জিজ্ঞেস করলেন, হ্যাঁ বাবা, সত্যি? রঘুনাথ বলল, আগে সত্যি। তবে যে তুমি বললে তোমার নাম রামচন্দ্র? এই সমস্যার সমাধান করলেন দীনবন্ধু। সহাস্য মুখে বললেন, রঘুনাথের তো অনেক নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে রামচন্দ্র। বিস্ময়ে আনন্দে আপ্লুত হয়ে সত্যবতী ডাকলেন, বসুধা। বসুধা কিন্তু পূর্বেই কথাবার্তার কোন ফাঁকে সেখান থেকে অদৃশ্য হয়েছে। এই গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আমরা আসছি নতুন গল্প নিয়ে। আপনার কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না প্লিজ। আর মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।